আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা। রীতির ঘুম ভাঙে সকালের তীব্র রোদের ঝলকানিতে। আধো আধো চোখ খুলে নিজেকে বিশাল বড় রুমে দেখে অবাক হয়। শরীর নড়াতেই বুঝলো শরীরে বেশ ব্যথা করছে। রীতি উঠে বসতেই মনে পড়লো কালকের ঘটনা। ভয়ে ছিটকে উঠল শরীর। জড়সড় হয়ে বসে আশেপাশে তাকিয়ে হু হু করে কেঁদে দিল রিধি। অজানা অজানা জায়গা। সে কোথায়? হুট করে কি হলো? কেন হলো? কে ছিল? আর ওই মানুষটা কে? সে হৃদির মাথা ঘোরাচ্ছে, সব কিছু এলোমেলো লাগছে। তার উপর আবার পুরো শরীর ব্যথায় টনটন করছে। হৃদির নিজের ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় সুন্দরী এক রমণী। হৃদিকে কাঁদতে দেখে বলল, কার সাথে তোমার বিয়ে হয়েছে জানো? হৃদি ভাবনা থেকে বের হয়ে আবারও তাকালো সুন্দরী মেয়েটার দিকে। কান্না মিশ্রিত ভয়ার্ত কণ্ঠে বলল, আমি জানি না। আমি কোথায়? এটা কোন জায়গা? আমাকে কেন এখানে এনেছে? মেয়েটি কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় একজন বয়স মহিলা। বয়স বেশি হলেও বেশভূষা বেশ পরিপাটি। মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে বসল হৃদির কাছে। হৃদি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল। বেডের এক কোণায় মহিলাটি হৃদির মাথায় হাত বুলিয়ে বলল, কি নাম তোমার? হৃদি ভয়ে আরেকটু সিটিয়ে গেল। ভয় পেও না, আমি তোমার দাদি হই। হৃদি কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কোথায়? আপনারা কারা? মহিলাটি একটু মুচকি হেসে হৃদির মাথায় হাত বুলিয়ে বলল, আমি নাজমা চৌধুরী, আর এটা চৌধুরী বাড়ি। হৃদি যেন কিছুই শুনল না, ভয়ার্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি বাসায় যাব। নাজমা চৌধুরী হৃদিকে এত ভয় পাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল। লাইভ তাকে কালকের ঘটনা সব বলেছে। এতে হৃদির এমন ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার। রাতে মেয়েটাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়েছিল সে। তীব্রর উপর ভয়ঙ্কর রাগ হলেও তীব্রকে কিছু বলতে পারেনি নাজমা চৌধুরী। হাজার বলেও তীব্রর উপর কোনো প্রভাব পড়ে না। তাছাড়া তীব্র আসেনি চৌধুরী বাড়িতে, শুধু দায়সারাভাবে কাজটা করে গেছে। নাজমা চৌধুরী নিজের ভাবনা সাইডে রেখে বলল, এটাই এখন তোমার বাসা। তুমি এখন চৌধুরী বাড়ির একজন। তোমার বিয়ে হয়েছে, তুমি এখন মিসেস তীব্র চৌধুরী। কথাটা হৃদির মস্তিষ্কে প্রভাব না ফেললেও কারো বুকে প্রভাব ফেলল। বুকে ঠিক কাটার মতো বিঁধল। রূপ টলমলে চাহনিতে চাইল শ্যামকালো মেয়ের দিকে। না চাইতেও সে যেটা পেয়েছে, যা রূপ মন দিয়ে চাইলেও পায়নি। তবে কাল লাবিব যা বলল তাতে তো মনে হয় শুধু নামই জোড়া হয়েছে তীব্র চৌধুরীর সাথে হৃদির। মন জোড়া সে তো কখনোই সম্ভব না। তীব্র যা করেছে তা শুধু বড় মার কথা রাখতে। কাল যা করেছে তীব্র হৃদির সাথে তা তার ধারণার বাইরে ছিল। এতদিন শুনেছিল তীব্রর ভয়ঙ্কর হিংস্রতার সম্পর্কে, আর কাল বিধ্বস্ত অবস্থায় হৃদিকে দেখে যেন হিংস্রতার প্রখরতা অনুভব করতে পারল। তাছাড়া হৃদির মধ্যে এমন কিছুই নেই যা তীব্র চৌধুরীকে আকৃষ্ট করতে পারে। রূপ নিজের মনে কথাগুলো ভেবে হৃদির দিকে আবারও তাকালো। হৃদি নাজমা বেগমের বিয়ের কথায় থরথর করে কেঁপে উঠল। বিয়ে? বিয়ের কথা মনে হতে সে মানুষটার তাণ্ডব বারবার চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ল কি ভয়ঙ্কর সে তাণ্ডব, যেন হিংস্র পশু। আবছা আলায় দেখেছিল বিশালাহী একজন পুরুষের বুকে অনেকখানি খোলা এলোমেলো শার্ট, শুধু এইটুকুনি। চেহারা দেখেনি বলতে দেখার সুযোগ হয়নি। এক মুহূর্তের মধ্যে তার জীবন বদলে গেল। একটা ঝড় এসে তাকে নিজের সাথে উড়িয়ে নিয়ে এলো এখানে। এতে হুট করে চিৎকার করে উঠল, না না, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, আমাকে বলতে বলতে মাথা ঘুরে পড়ে যেতে নিল। শক্ত একটা হাত এসে ধরে ফেলল। রূপ হতভম্ব হয়ে আছে। হেই গার্ল! দিদুন, মেয়েটা তো জ্ঞান হারিয়ে ফেলেছে, মনে হচ্ছে ভীষণ দুর্বল। নাজমা ব্যস্ত কণ্ঠে বলল, ওকে শুয়ে দে অভি। রূপ, মেয়েটার জন্য খাবার ব্যবস্থা করো, আমি ডাক্তারকে কল করছি। রূপ কিছুক্ষণ হৃদির দিকে চেয়ে বেরিয়ে গেল। অভি হৃদিকে শুয়ে দিয়ে তাকালো হৃদির মুখের দিকে। মায়াবী একটা মুখ, কান্নার কারণে মুখে এখনো মুক্তার মতো দেখাচ্ছে চোখের পানি। ওই বেশ কিছুক্ষণ তাকিয়ে কি মনে করে চোখ ফিরিয়ে নিল। একটু পরে ডক্টর এসে হৃদিকে চেক আপ করে বলে, হৃদি হুট করে হয়তো কোনো কিছুতে ভীষণ ভয় পেয়েছে, তাই এভাবে রিয়েক্ট করেছে। তাছাড়া শরীর বেশ দুর্বল, রক্ত বের হয়েছে প্রচুর, পায়ের ক্ষতটাও বেশ গভীর। খাবার খেয়ে ওষুধ খাইয়ে দিল, আর একদম ফুল বেড রেস্ট নিতে বলল। ডক্টর চলে যেতে তীরা চৌধুরী বলল, মেয়েটির জীবন এভাবে ধ্বংস না করলেও পারতেন আম্মা। দেখলেন তো কি অবস্থা মেয়েটার। আপনার নাতি নিশ্চয়ই সুমনে বিয়ে করে আনেনি। এমন একজন মানুষের সাথে তার জীবন বেঁধে দিলেন যার এই মেয়ের প্রতি ন্যূনতম আগ্রহ কখনো হবে না। যেখানে রূপ বলতে গিয়েও থেমে গেলেন তিনি। সংসার, সে তো দূরের কথা।
নাজমা চৌধুরী হৃদির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি না কি হবে, আমি শুধু তিশার কথা রেখেছি। তাছাড়া মেয়েটাকে ওই নরক থেকে চৌধুরীর বাড়িতে নিয়ে আসাই আমার উদ্দেশ্য ছিল, আর এই কাজ তীব্র ছাড়া কেউই করতে পারতো না। এমন তো না আমি চেষ্টা করিনি, কিন্তু রূপেশ, সে আমাকে বাধ্য করেছে তার জমকে পাঠাতে। তীরা চৌধুরী হৃদির মায়াবী মুখটা দেখে বলল, তবে বিয়েটা কি জরুরি ছিল? নাজমা চৌধুরী তীরার দিকে তাকিয়ে বলল, বললাম তো, তিশার শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি শুধু। জানি হয়তো আকাশ মাটি কখনো মিলবে না, কিন্তু আমি দিয়ার মেয়েকে একটা সুন্দর জীবন দিতে চাই। ও আজ থেকে এবারের মেয়ে হিসেবে থাকবে, পড়ালেখা করবে। এরপর আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। এর মাঝে কেটে গেছে 2 দিন। হৃদি এখন অনেকটা সুস্থ হলেও তার মনে ভয় এখনো শেষ হয়নি। নাজমা চৌধুরী হৃদির রুমে এসে দেখে হৃদি বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। হৃদিতা! হৃদি চমকে উঠে সামনে তাকাতেই নজরে এলো নাজমা চৌধুরীকে। নাজমা নরম কণ্ঠে বলল, কেমন আছো দিদি ভাই? ভালো। নাজমা হৃদির ভয়ার্থ মুখ দেখে বলল, দিদিতা, তোমাকে এখানে আমি কেন এনেছি জানবে না? হৃদি মায়া ভরা দৃষ্টিতে তাকালো নাজমা বেগমের দিকে। নাজমা নিজেও বেশ কিছুক্ষণ চেয়ে দেখলো মিষ্টি একটা মুখ, এরপর বলল, ওই নরক থেকে এখানে তুমি ভালো থাকবে তাই। বাপ নামের একটা পিশাচ সে। আপনি কিভাবে জানলেন আমার ব্যাপারে? রীতি অবাক হয়ে তাকাতেই নাজমা চৌধুরী বলল, রীতিতা, তুমি হয়তো এখনো ছোট, সব বলার সময় এখনো আসেনি। শুধু বলবো, দিয়া চেয়েছিল তুমি ওই নরক যন্ত্রণা থেকে মুক্ত হও। দিয়ার স্বপ্ন ছিল খুব পড়াশোনা করার, ও তো পারেনি। তুমি না হয় চেষ্টা করো মায়ের স্বপ্ন পূরণ করার। মায়ের কথা শুনে হৃদির চোখ ছলছল করে উঠল। আপনি আমার আম্মুকে চিনেন? নাজমা চৌধুরী মুচকি এসে বলল, তোমার মা আমার আরেকটা মেয়ে ছিল। হৃদি অবাক হয়ে বলল, মানে আপনি আম্মুকে জানেন? তবে আমাদের বাসায় কখনো যাননি কেন? হৃদিকে কিছুটা স্বাভাবিক হতে দেখে নাজমা বলল, আমি তো জানতামই না দিয়ে কোথায় আছে। ও তো আমাদের উপর অভিমান করে চলে গিয়েছিল। শোনা গেল হৃদির চটপটে গলার আওয়াজ। হয়তো মা নিয়ে কথা বলতে তার ভালো লাগছে। হবেই বা না কেন? আমরা তো হৃদির মায়ের কোনো স্মৃতি রাখিনি তাদের বাড়িতে, আর তার কথা কখনো ওই বাড়িতে বলাই হয় না। হৃদি চটপটে গলায় বলল, আমার আম্মুকে আপনি বকেছিলেন তাই না? আম্মু আমাকে বকলে আমিও অভিমান করতাম খুব, একদম কথা বলতাম না। নাজমা চৌধুরী হৃদির মায়াবী মুখটা হাত বুলিয়ে বলল, তুমি একদম মায়ার সাগর, ঠিক মায়ের মতো। এত মায়াবী মেয়েকে কেউ বকে? হৃদির মুখে ফুটে উঠল বিস্তর হাসি। নাজমা অবাক হলেও হাসলেন। মেয়েটি নিহাতি বাচ্চা একটা মেয়ে। এই মেয়েটার সাথে কতই না অত্যাচার করেছে ওরা। সে হয়তো দেরি করে ফেলেছে, মনে মনে এতদিন অনুতপ্ত হলেও সে পেরেছে তিশার কথা রাখতে। এটা তো জানে না তীব্রর সাথে হৃদির ভবিষ্যৎ ঠিক কি হবে, কিন্তু সে হৃদিকে একটা সুন্দর জীবন দিতে চায়। জানেন, আম্মুও আমাকে ডাকতো এই নামে। আম্মু বলতো, কইরে আমার মায়াবী সাগরিকা কোথায়? কথাটা বলে হৃদি হু হু করে কেঁদে উঠল। নাজমা হৃদিকে টেনে বুকে জড়িয়ে ধরল। তার চোখেও পানি টলমল করছে। অভিমান করে এত দূরে সরে গেল মেয়েটা যে এখন আর তার ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তার অংশকে সে আগলে রাখবে, যত্নে রাখবে। হৃদির এ বাড়িতে প্রায় 4-5 দিন হয়েছে, তবে সে রুম থেকে বের হয়নি। নাজমা চৌধুরী অনেকবার বললেও হৃদি বের হয়নি। রূপ মাঝে মাঝে এসে তার সাথে কথা বলে যায়, যদিও রূপের হৃদিকে পছন্দ করার কথা না, কারণ তার ভালোবাসার মানুষের নাম জুড়েছে মেয়েটার সাথে। কিন্তু হৃদুর উপর হওয়া অত্যাচারের কথা শুনে রূপের মনটা খারাপ হয়েছে। ছোট থেকে সে বড় হয়েছে সবার আদরে আর চৌধুরী বাড়ির বিলাসিতা। তাছাড়া আরও একটা ছেলে আসে হৃদির সাথে দেখা করতে, অভি। একা না, দাদির সাথে আসে মাঝে মাঝে। বেশ মজার কথা বলে। হৃদি তখন খিলখিল করে হাসে। আজ অনেক দিন পর হৃদি রুম থেকে বের হয়েছে। রূপ অনেক বুঝিয়েছে হৃদিকে, বের করেছে রুম থেকে। তার তথাকথিত সে ভয়ঙ্কর রাক্ষস মানে তীব্র এই বাসায় তেমন একটা আসে না। হৃদিকে এখানে আনার পর একদিনও আসেনি। হৃদি রূপের কথা বিশ্বাস করে বাচ্চাদের মতো রূপের হাত আঁকড়ে রুম থেকে বের হতেই নজরে এলো বিশাল বড় করিডোর, একসাথে বেশ কয়েকটা রুম। হৃদি কয়েক কদম এগোতেই থামল রূপ, বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, এটা তোমার তথাকথিত সেই ভয়ঙ্কর রাক্ষসীর রুম। হৃদি চাইল বিশাল দরজার দিকে। রূপ আবার বলল, তবে এই রুমে কারো প্রবেশ নিষিদ্ধ। নিষ্ঠুর মানব সে, অনুভূতি কি জিনিস জানি না হয়তো।
হৃদি রূপের এই কথায় কিছুটা কষ্টের আভাস পেল, তবে বেশি পাত্তা না দিয়ে চটপট পায়ে রুমের সামনে থেকে ভয়ে চলে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে চোখ বন্ধ করে নিল। আল্লাহ, পড়ে গেলাম রে। হৃদির কথায় রূপ অহাম্মক বনে গেল। কোথায় পড়েছো? অভিক ভাই তো তোমায় ধরে আছে, বলেই হেসে উঠল। এই যে ছোট্ট শ্যামপাখি, চোখ খুলুন, আপনি পড়ে যাননি। হৃদি চট করে অভিককে ছেড়ে দাঁড়াতেই হাসলো অভি। সরি ভাইয়া। ইটস ওকে, সাবধানে চলাফেরা করবে। হৃদি মুচকি এসে বলল, ঠিক আছে। হৃদির অভি নামক মানুষটাকে বেশ লাগে। বাড়িতে অভি সবসময় হাসি খুশি মুখে কথা বলে তার সাথে, সবসময় মুখে যুক্ত থাকে মায়াবী হাসি। রূপ বলল, চলো এবার তোমায় পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। হৃদি মুচকি এসে রূপের হাত ধরে ধীরে ধীরে এগোতে লাগলো। অভিক ওদের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রূপ হৃদিকে পুরো বাড়ি ঘুরে দেখানোর সময় খেয়াল করলো হৃদি ভীষণ চঞ্চল। হয়তো তার চঞ্চলতা কোনো কারণে ঢাকা পড়ে চুপচাপ হয়ে গেছে, কিন্তু হৃদি বেশ চঞ্চল বটে। হয়তো তার চঞ্চলতা প্রকাশ করার মানুষ পায়নি। হয়তো একদিন তার চঞ্চলতা ছেয়ে যাবে পুরো বাড়ি। উপরে সবটা দেখানো শেষ করে নিচে নামলো দুজনে। রূপ হৃদির হাত ছেড়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো এক ভদ্রলোকের। আব্বু। ভদ্রলোক রূপের মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে বলল, কেমন আছে আমার মাটা? খুব ভালো। তুমি কেমন আছো? আজকে আসবে সেটা তো বলনি। সারপ্রাইজ কেমন দিলাম? সত্যি আমি ভীষণ সারপ্রাইজ হয়েছি আব্বু। তোমাকে ভীষণ মিস করেছি। আমিও আমার মাকে ভীষণ মিস করেছি। দূর থেকে হৃদি বাবা মেয়ের ভালোবাসা দেখে ছলছল চোখে তাকালো। কি সুন্দর সম্পর্ক তাদের। হৃদির ধ্যান ভাঙলো নাজমাত বেগমের কথায়। এক মা পেয়ে আরেক মাকে ভুলে যাচ্ছিস দেখি। আরফিন চৌধুরী মুচকি হেসে বলল, কি যে বলো না আম্মু, আমি তো আমার দুই মাকে ভীষণ মিস করেছি। থাক, হয়েছে। আরফিন মুচকি হেসে জড়িয়ে ধরল নাজমা বেগমকে। আগে হয়তো কিছু বলবে, তার আগেই নজর গেল হৃদির দিকে। কোমরে ছড়িয়ে থাকা লম্বা খোলা চুলের গোছা দেখে থম মেরে দাঁড়ালো আরফিন। এতক্ষণে হাসি খুশি মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। ওকে। আরফিনের কথায় নাজমা ছোট একটা শ্বাস ফেলে বলল, ও হৃদিতা। নাজমা আগে কিছু বলবে তার আগে আরফিন বলল, দিয়ার মেয়ে? নাজমা অবাক হলেও মুচকি হাসলো। হ্যাঁ, দিয়ার মেয়ে। ঠিক মায়ের মতোই হয়েছে। তা আপনি ওকে নিয়ে আসলেন এই বাড়িতে আম্মা? তবে তীব্র যে সুবিধের না সেটা ভেবেছেন নিশ্চয়ই। ধ্বংসলীলা শুরু করার কি দরকার ছিল? নাজমা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটা থাকতে কি তোমাদের সমস্যা হচ্ছে আরফিন? আরফিন তপ্ত একটা নিঃশ্বাস ফেলল। মায়াবী মুখটা দেখে এত বছরে ঢেকে রাখা সূক্ষ্ম ব্যথাটা আবারও জলজল করে উঠল। তুমি দিয়া আন্টিকে চেনো আব্বু? রূপের কথায় আরফিন কিছু বলবে তার আগেই ভেসে আসলো একটা কণ্ঠস্বর। মায়ের মতো আবারও কি ধ্বংস করতে এসেছে?